বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গত ১.৫ দশক ধরে একটি নির্দিষ্ট মনস্তাত্ত্বিক দেয়াল বা বয়ান অত্যন্ত সুচতুরভাবে নির্মাণ করা হয়েছে। এই বয়ানটির মূল উপজীব্য ছিল বিরোধী শিবিরের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা। বিশেষ করে জামাতে ইসলামীকে কেন্দ্র করে যে প্রচারটি জনমনে গেঁথে দেওয়ার চেষ্টা করা হয়েছে তা হলো এই দলটি রাজপথে আন্দোলন সংগ্রামে হয়তো অত্যন্ত পারদর্শী, তাদের ক্যাডারভিত্তিক সাংগঠনিক শক্তি হয়তো প্রবল, সরকার পতনের মতো কঠোর কর্মসূচিতেও তারা হয়তো কার্যকর ভূমিকা রাখতে পারে। কিন্তু যখন প্রশ্ন আসে রাষ্ট্র পরিচালনার, তখন তারা একেবারেই নবীন বা অদক্ষ। একটি আধুনিক রাষ্ট্র, বিশেষ করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি জটিল আমলাতান্ত্রিক কাঠামো এবং বিশাল অর্থনীতির চাকা সচল রাখার মতো প্রয়োজনীয় মেধা বা ব্রেইন তাদের নেই। বিরোধীদের এই প্রচারণার মূল সুর ছিল যে জামাত আসলে মাঠের দল, কিন্তু টেবিলের দল নয়। বিশেষ করে অর্থ মন্ত্রণালয় বা জনপ্রশাসনের মতো টেকনিক্যাল জায়গাগুলো সামলানোর মতো কোনো ঝানু লোক বা অভিজ্ঞ টেকনোক্র্যাট তাদের দলে নেই। সম্প্রতি বিএনপির একজন প্রভাবশালী নেতার পরিবার থেকে আসা মন্তব্য এই ধারণাটিকে আরও উস্কে দিয়েছিল, যেখানে দাবি করা হয়েছিল যে জামাতের মধ্যে একজন অর্থমন্ত্রী হওয়ার মতো যোগ্যতাসম্পন্ন ব্যক্তিও খুঁজে পাওয়া যাবে না এবং ক্ষমতায় গেলে তারা অর্থনীতি ধসিয়ে দেবে। কিন্তু রাজনীতির দৃশ্যপট সবসময় একরৈখিক হয় না। সাম্প্রতিক সময়ে জামাতে ইসলামীর পলিসি সামিট বা নীতি নির্ধারণী সম্মেলন থেকে যে চিত্র উঠে এসেছে তা এই দীর্ঘ ১৫ বছরের প্রচলিত বয়ানকে এক বিশাল ধাক্কা দিয়েছে। আজ আমরা সেই সম্মেলনের গভীরে প্রবেশ করব এবং চুলচেরা বিশ্লেষণ করে দেখব জামাত আসলে ২০২৬ সালের নির্বাচনের জন্য এবং রাষ্ট্র পরিচালনার জন্য কতটা প্রস্তুত। এটি কোনো সাধারণ রাজনৈতিক প্রতিবেদন নয়, বরং এটি জামাতের শ্যাডো ক্যাবিনেট বা ছায়া মন্ত্রিসভার একটি গভীর অনুসন্ধান, যা প্রমাণ করে যে তারা কেবল রাজনীতির মাঠেই নয়, বরং রাষ্ট্র পরিচালনার ব্লুপ্রিন্ট নিয়েও কতটা এগিয়ে আছে। জামাতে ইসলামীর সাম্প্রতিক অর্থনৈতিক ও নীতি নির্ধারণী প্যানেলের দিকে তাকালে যে কেউ চমকে উঠতে বাধ্য। দলীয় রাজনীতির প্রথাগত গণ্ডির বাইরে গিয়ে তারা এমন কিছু মুখ সামনে এনেছে যারা তথাকথিত রাজনীতিবিদ নন, বরং স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং পরীক্ষিত প্রশাসক। এই তালিকার শুরুতেই যার নাম এবং ছবি রাজনৈতিক বিশ্লেষকদের ভাবিয়ে তুলেছে, তিনি হলেন ডক্টর নাসিরুদ্দিন আহমেদ। তিনি কোনো সাধারণ দলীয় কর্মী বা নেতা নন। তিনি বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের সাবেক চেয়ারম্যান। একটি রাষ্ট্রের অর্থনীতির হৃৎপিণ্ড বলা হয় এই এনবিআরকে, যেখান থেকে রাষ্ট্রের সমস্ত রাজস্ব আহরিত হয় এবং বাজেট বাস্তবায়নের রসদ যোগান দেওয়া হয়। যিনি এই বিশাল এবং জটিল প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদে আসীন ছিলেন, তিনি খুব ভালোভাবেই জানেন রাষ্ট্রের অর্থনীতির অলিগলি, কিভাবে রাজস্ব আদায় বাড়াতে হয়, কিভাবে কর ফাঁকি রোধ করতে হয় এবং কিভাবে একটি টেকসই অর্থনৈতিক কাঠামো দাঁড় করাতে হয়। জামাত তাকে তাদের পলিসি অ্যাডভাইজার বা প্রধান নীতি নির্ধারক হিসেবে সামনে এনেছে। এটি বিরোধীদের সেই প্রচারণার মুখে একটি সপাটে চপেটাঘাত, যারা বলতো জামাতের লোক নেই। জামাত প্রমাণ করেছে যে তারা আমলাতন্ত্র বা বিউরোক্রেসিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য কোনো আবেগপ্রবণ রাজনৈতিক নেতাকে দায়িত্ব দেবে না, বরং তারা অভিজ্ঞ আমলাদেরই কাজে লাগাবে। ডক্টর নাসিরুদ্দিন যখন অর্থনীতির পরিকল্পনা করবেন, তখন সেটি কোনো মেঠো বক্তৃতা হবে না, সেটি হবে ডাটা বা উপাত্ত নির্ভর, প্রফেশনাল এবং বাস্তবসম্মত। রাষ্ট্র পরিচালনায় কেবল অর্থ নয়, প্রশাসন যন্ত্র বা আমলাতন্ত্রকে সচল রাখা একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ করে মন্ত্রণালয়গুলোর লাল ফিতার দৌরাত্ম্য বা ফাইলের জট একটি চিরচেনা সমস্যা। এই সমস্যার সমাধানেও জামাত তাদের প্রস্তুতি জানান দিয়েছে। তাদের প্যানেলে দেখা গেছে শামিমা আরা খানকে, যিনি শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব। একজন অ্যাডিশনাল সেক্রেটারি হিসেবে তিনি খুব ভালো করেই জানেন সচিবালয়ের কর্মপদ্ধতি, কিভাবে দ্রুত সিদ্ধান্ত নিতে হয় এবং কিভাবে একটি মন্ত্রণালয়ের প্রশাসনিক জটিলতা নিরসন করতে হয়। শিল্পখাতকে এগিয়ে নিতে হলে কেবল রাজনৈতিক বুলি যথেষ্ট নয়, দরকার প্রশাসনিক অভিজ্ঞতা। জামাত প্রমাণ করতে চাইছে যে তারা একটি টেকনোক্র্যাট ও বিউরোক্র্যাটদের সমন্বয়ে আধুনিক সরকার গঠন করতে চায়, অর্থাৎ রাজনীতিবিদের ভিশন বা স্বপ্ন এবং আমলাদের অভিজ্ঞতা বা বাস্তবায়নের সক্ষমতা, এই দুইয়ের সংমিশ্রণেই তারা দেশ চালাতে চায়। এই একটি চিত্রই বলে দেয় যে জামাত ২০২৬ সালের জন্য কেবল ভোটের প্রস্তুতি নিচ্ছে না, বরং সরকার গঠনের পর প্রথম দিন থেকে কিভাবে কাজ করবে তার ছকও কষে রেখেছে। বিরোধীদের আরেকটি বড় সমালোচনার জায়গা হলো জামাতের আধুনিকতা এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা। অনেকেই প্রশ্ন তোলেন, জামাত কি মধ্যযুগীয় বা সেকেলে অর্থনৈতিক চিন্তাধারা লালন করে, নাকি তারা গ্লোবাল ভিলেজের এই যুগে আধুনিক অর্থনীতির সাথে তাল মেলাতে পারবে? এই প্রশ্নের উত্তর হিসেবে জামাত তাদের প্যানেলে এমন সব স্কলার বা বিদগ্ধ ব্যক্তিদের হাজির করেছে যাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই।
এখানে রয়েছেন প্রফেসর ডক্টর ওয়ারিসুল করিম, যিনি যুক্তরাজ্যের বিখ্যাত লিডস ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন এবং বর্তমানে একটি বিজনেস স্কুলের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। তার উপস্থাপনা এবং পলিসি মেকিং দেখে বিদেশি কূটনৈতিকরাও অবাক হয়েছেন। প্যানেলে আরও রয়েছেন ডক্টর সাব্বির আহমেদ, যিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রফেসর হলেও তার উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন আমেরিকার মিশিগান স্টেট ইউনিভার্সিটি থেকে, যা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। তিনি পোস্ট ডক্টরেট করেছেন ভার্জিনিয়া ইউনিভার্সিটি থেকে। এরা প্রত্যেকেই ওয়ার্ল্ড ক্লাস ইকোনমিস্ট বা বিশ্বমানের অর্থনীতিবিদ। আমেরিকা বা লন্ডনের শীর্ষ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারী এই স্কলাররা যখন জামাতের অর্থনৈতিক ইশতেহার তৈরি করেন, তখন বিরোধীদের অযোগ্যতার বুলি বা সমালোচনার ভাষা একেবারেই হাস্যকর শোনায়। এছাড়াও দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এইচ.এম. মোশাররফ হোসেনও এই প্যানেলের অংশ। ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান যখন কোনো দলের পলিসি প্যানেল মেম্বার হন, তখন বুঝতে হবে সেই দলের অর্থনৈতিক ভিত্তি কতটা শক্ত, বিজ্ঞানসম্মত এবং আধুনিক। শেয়ার বাজার, ব্যাংকিং সেক্টর সংস্কার এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের মতো জটিল বিষয়গুলোতে এদের চেয়ে যোগ্য লোক আর কে হতে পারে? বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে সবচেয়ে বার্নিং ইস্যু বা জ্বলন্ত সমস্যা হল বেকারত্ব এবং কর্মসংস্থান। নির্বাচনের আগে বিএনপি সহ প্রায় সব রাজনৈতিক দলই মঞ্চ কাঁপিয়ে বক্তৃতা দেয় যে তারা ক্ষমতায় গেলে কোটি কোটি চাকরি দেবে। শুনতে খুব ভালো লাগে, আশা জাগানি মনে হয়। কিন্তু যদি প্রশ্ন করা হয় কোন সেক্টরে আপনারা এই চাকরি দেবেন, আপনাদের রোডম্যাপ কি, তখন দেখা যায় শুধুই নীরবতা বা অস্পষ্টতা। একেই বলে রাজনৈতিক স্টান্টবাজি বা ফাঁকা বলি, অনেকটা সেই আলোচিত ফ্যামিলি কার্ডের মতোই অবাস্তব প্রতিশ্রুতি। কিন্তু জামাতে ইসলামী এবার শুধু মৌখিক প্রতিশ্রুতি দিচ্ছে না, তারা আক্ষরিক অর্থেই দেখাচ্ছে কারা এই চাকরি তৈরি করবে এবং কোন খাতে কর্মসংস্থান হবে। তারা গতানুগতিক সরকারি চাকরির বাইরে গিয়ে জেন জি এবং আলফা জেনারেশনের জন্য আধুনিক কর্মসংস্থানের পরিকল্পনা করছে। বর্তমান যুগে চাকরি এখন আর শুধু গার্মেন্টস সেক্টরে সীমাবদ্ধ নেই, চাকরি এখন শিফট হয়েছে টেকনোলজিতে। জামাতের প্যানেলে মাসুদ রহমান নামের একজন ব্যক্তিত্বকে দেখা গেছে, যার পরিচয় জানলে যে কেউ বিস্মিত হবেন। তিনি ইন্টেলের সাবেক সিনিয়র ইঞ্জিনিয়ার। ইন্টেল হল বিশ্বের সেমিকন্ডাক্টর জায়ান্ট বা চিপ তৈরির বিশ্বসেরা প্রতিষ্ঠান। যিনি ইন্টেলের মতো গ্লোবাল কোম্পানিতে সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন, তিনি জানেন কিভাবে বাংলাদেশে সিলিকন ভ্যালির আদলে আইটি হাব বা হাইটেক পার্ক গড়ে তুলতে হয়। বিএনপি বা অন্য কোনো দলের কি কোনো নেতা এই লেভেলের গ্লোবাল টেকনোলজিক্যাল অভিজ্ঞতা আছে? এরপর দেখুন ইঞ্জিনিয়ার বেলাল আহমেদকে। তিনি বেসিসের নির্বাহী কমিটির সদস্য। বেসিস হল বাংলাদেশের সফটওয়্যার এবং আইটি ব্যবসার নিয়ন্ত্রক সংস্থা। আইটি সেক্টরে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে যারা লাখ লাখ ডলার আয় করছে, তাদের নেতাকে জামাত পলিসি মেকিংয়ে রেখেছে। এর মানে অত্যন্ত পরিষ্কার, জামাত চায় যুবকরা শুধু দেশের বাজারে চাকরির জন্য হাহাকার করবে না, তারা গ্লোবাল মার্কেটে কাজ করবে। বাংলাদেশে চাকরি নেই এটা ভুল কথা, আসল সমস্যা হলো দক্ষ লোক নেই, যাকে বলে স্কিল গ্যাপ। এই স্কিল গ্যাপ দূর করতে জামাত নিয়ে এসেছে মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদকে। তিনি থ্রাইভিং স্কিল নামক প্রতিষ্ঠানের সিইও, যিনি পেশাগতভাবে মানুষকে দক্ষ হিসেবে গড়ে তোলেন। তিনি যখন যুব মন্ত্রণালয়ের পলিসি বানাবেন, তখন দেশের শিক্ষা ব্যবস্থা হবে কর্মমুখী, যা বেকারত্ব দূর করতে সরাসরি ভূমিকা রাখবে। পাশাপাশি আছেন ডক্টর আশিকুর রহমান, যিনি এশিয়ার রিজিয়নাল ম্যানেজার হিসেবে কাজ করছেন। গ্লোবাল কানেক্টিভিটি ছাড়া আধুনিক বিশ্বে কর্মসংস্থান অসম্ভব। জামাত সেটা ভালো বুঝেছে। এই পুরো চিত্রটি যদি আমরা একত্রে মেলাই, তবে একটি কমপ্লিট ইকোসিস্টেম বা পূর্ণাঙ্গ ব্যবস্থা দেখতে পাই। একদিকে শামীমা আরা খান এবং ডক্টর নাসির উদ্দিন, যারা প্রশাসনিক কাঠামো ঠিক করবেন, ইন্ডাস্ট্রি বানাবেন এবং ফান্ডের ব্যবস্থা করবেন। অন্যদিকে মাসুদ রহমান এবং বেলাল আহমেদ, যারা সেই ইন্ডাস্ট্রিতে আধুনিক টেকনোলজি বসাবেন এবং জেন জি প্রজন্মের জন্য চাকরির ক্ষেত্র তৈরি করবেন। বিএনপি যেখানে দিচ্ছে শুধুই রাজনৈতিক ভাষণ, সেখানে জামাত দিচ্ছে অর্থনীতি, প্রযুক্তি এবং দক্ষতার এক বাস্তব মতো ব্লুপ্রিন্ট। উন্নত বিশ্বের আদলে বিরোধী দলগুলো যেমন শ্যাডো ক্যাবিনেট গঠন করে সরকার পরিচালনার মহড়া দেয়, জামাত বাংলাদেশে ঠিক সেই কাজটিই করছে। এই পলিসি সামিট প্রমাণ করে তারা ক্ষমতায় যাওয়ার আগেই ঠিক করে রেখেছে কে অর্থমন্ত্রী হবেন, কে উপদেষ্টা হবেন। এটাকেই রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলে অ্যাডভান্সড পলিটিক্যাল ভিশন বা অগ্রসর রাজনৈতিক দূরদর্শিতা। এবার আসা যাক স্বাস্থ্য খাতের আলোচনায়, যাকে জামাতের আনবিটেবল দুর্গ বা অজেয় ঘাঁটি বলা যেতে পারে। এটা সর্বজন বিদিত যে বাংলাদেশের চিকিৎসা খাতে জামাতে ইসলামীর প্রভাব এবং জনবল অন্য যে কোনো দলের চেয়ে বেশি। দেশের সবচেয়ে বেশি সংখ্যক ডাক্তার এই দলটির সমর্থক বা প্রত্যক্ষভাবে যুক্ত। পরিসংখ্যান এবং বাস্তবতা বলে জামাতের নারী ও পুরুষ শাখায় যে পরিমাণ স্পেশালিস্ট বা বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন, তার অর্ধেকও বিএনপি বা আওয়ামী লীগের হাতে নেই।
এটি শুধু সংখ্যার বিষয় নয়, এটি সেবার মানের বিষয়। সারা দেশে ইবনে সিনা, ইসলামী ব্যাংক হাসপাতাল, আল মানার এবং শত শত প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করে জামাত একটি প্যারালাল হেলথ সিস্টেম বা সরকারের সমান্তরাল একটি স্বাস্থ্য ব্যবস্থা দাঁড় করিয়েছে। যারা প্রাইভেটভাবেই এত বড় এবং সফল স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক চালাতে পারে, তারা যখন রাষ্ট্রীয়ভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাবে, তখন দেশের স্বাস্থ্য খাতের চেহারাই বদলে যাবে বলে আশা করা যায়। জামাতি ইসলামী তাদের পলিসিতে স্বাস্থ্য খাতে 2টি বৈপ্লবিক ঘোষণা দিয়েছে। 5 বছরের নিচে শিশু এবং 60 বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিকদের সবার চিকিৎসা হবে সম্পূর্ণ ফ্রি। একটি মানুষের জীবনে এই 2 সময়েই চিকিৎসার পেছনে সবচেয়ে বেশি খরচ হয় এবং মধ্যবিত্ত পরিবারগুলো বিপদে পড়ে। এই ঘোষণা বাস্তবায়িত হলে তা হবে একটি কল্যাণ রাষ্ট্রের পথে বিশাল পদক্ষেপ। এছাড়াও জামাতের একটি বড় শক্তি হল তাদের নারী জনশক্তি। মেডিকেল সেক্টরে হাজার হাজার নারী ডাক্তার জামাতের আদর্শ ধারণ করেন। স্বাস্থ্য খাতে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে জামাত যে মডেল তৈরি করেছে তা অনন্য। বন্যা হোক বা করোনা মহামারী, জামাতের ডাক্তাররা যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে সবার আগে মাঠে নামে,